আমরা অনেকেই মাটিতে চন্দ্রমল্লিকা করে থাকি। তো মাটিতে যারা চন্দ্রমল্লিকা করছেন বা এখন তো করার সময় হয়ে গেছে, যারা চারা বসাবেন এবং এই চারা বসানো থেকে আমার যে এবছর গাছ লেগেছে 40টা টবে আমি এবছর মাটিতে চন্দ্রমল্লিকা করছি এবং এই গাছগুলি কেমন হয় সেই সমস্ত বিষয়গুলি দেখা নিয়ে এবং তাতে দেখছি গাছের রেজাল্ট অনেক ভালো। তারপরেও মাটিতে চন্দ্রমল্লিকা করতে গিয়ে বেশ কিছু সমস্যাও হয়েছে। প্রথম যে সমস্যাটি আমার দেখা দিয়েছে সেটা হচ্ছে ঘন বৃষ্টিতে। যখন ঘন বৃষ্টি এসছে তখন দেখেছি গাছগুলি অন্তত গোড়ার মধ্যে জল অনেকটা স্টে হওয়ার পরে গাছের গোড়ায় অনেকটাই ক্ষতি হয়েছে। তো যাই হোক, এই মাটিটি যে তৈরি করেছিলাম, মাটিটির মধ্যে আমি যেটা ব্যবহার করেছিলাম তার মধ্যে 50% আমি বালি দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে বাকি 50%-এর মধ্যে 30% কম্পোস্ট দিয়েছিলাম, আর বাকি 20% মাটি দিয়েছিলাম। এই দিয়ে একটা মাটির সুন্দর মিশ্রণ তৈরি করেছিলাম এবং যেটাতে জল কোনো রকমে যাতে না দাঁড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে ড্রেনেজ হয়ে যায়, এই অবস্থায় আমি একটি মাটির মিশ্রণ তৈরি করে ফেলেছিলাম। তো মাটির রেশিওটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার আমি গাছটিকে লাগিয়ে দেওয়ার পর গাছে নিয়মিত কোনো খাবার দেওয়া সেটা আগেই করিনি। প্রথম অবস্থায় করেছিলাম কি, গাছটি যখন অনেকটা লম্বাটে হবে, একটু বড় হয়েছিল, তখন গাছটি প্রথম পিঞ্চিং করি। একদম উপরে উঠে 4 পাতা যখন বেরিয়েছে তখন প্রথম পিঞ্চিং করি। তারপর সেখান থেকে আবার যখন ডাল বেরোয়, সেই সমস্ত ডালগুলোতে যখন 4টা করে পাতা বের হয় তখন আরেকবার পিঞ্চিং করি। এই দুটো পিঞ্চিং 4 পাতাতে করার পর থেকে আমি পিঞ্চিং করা শুরু করি একেবারে 2 পাতাতে। এবার এই পিঞ্চিংটা কন্টিনিউ চলতে থাকে। এটা হচ্ছে পিঞ্চিং এবং গাছ লাগানো। এবার গাছে কি কি আমি খাবার দিয়েছি, এই যে মাটিতে গাছ লাগিয়েছি, এই মাটির গাছে আমি খাবার যেটা দিয়েছি সেটা হচ্ছে প্রত্যেকটা গাছের জন্য 1 চামচ করে একটি মিশ্র খাবার। সেটার মধ্যে সেই 1 চামচের মধ্যে যে মিশ্র খাবারটি আমি তৈরি করছি তার মধ্যে যে কড়া ডোজের একটি খাবার তৈরি করি, জৈব খাবার, সেটার মধ্যে 2 চামচ আমি নিয়েছিলাম ভার্মি কম্পোস্ট, তার মধ্যে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, এটা নিয়েছি। আর তার মধ্যে সামান্য পরিমাণে ফরাডন নিয়েছি। নিয়ে এই রেশিওতে একটা খাবার তৈরি করে প্রত্যেকটা গাছে 1 চামচ করে আমি প্রতি সপ্তাহে ব্যবহার করেছি। আর তার সঙ্গে সঙ্গে আমি এখানটা রাসায়নিক সার ব্যবহার করছি, যেটাকে আমরা বলি NPK 20-20-20, সেটা আমি ব্যবহার করে চলেছি। 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে গাছের গোড়াতেও ব্যবহার করি 200 ml মতো, এবং সমস্ত গাছে স্প্রে করি। তো প্রত্যেকটা খাবারই কিন্তু 7 দিন পর পর, মানে 7 দিনে একটা জৈব খাবার দিচ্ছে, আবার 7 দিন পর একটা রাসায়নিক খাবার দিচ্ছে, এটা কন্টিনিউ আমার চলছে। এবার এই ঘন বৃষ্টি যখন চলে আসে তখন এই মাটির গাছে বেশ কিছু সমস্যা দেখা যায়। এবার সমস্যাটির মধ্যে আপনারা যদি গাছটি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন গাছের গোড়া দিয়ে প্রথম যেটা হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণ নিচ দিয়ে ব্রাঞ্চ বেরিয়ে আসে। ব্রাঞ্চ বেরিয়ে সম্পূর্ণ টব ভর্তি হয়ে যায় এবং যেটা দেখে আপনার মনে অনেক শান্তি হবে, যাক গাছটা খুব সুন্দর হয়েছে, গাছটা অনেক ঝাড় হয়েছে। কিন্তু যেই ডালগুলি দেখে আপনি এত শান্তি পাচ্ছেন, সেই ডালগুলি কিন্তু ওই গাছের ভবিষ্যৎটাকে নষ্ট করবে। কারণ এই সমস্ত গাছগুলি ডালগুলি কিন্তু পরবর্তীতে গিয়ে কিন্তু উপরে উঠে একটা গাছের সুন্দর শেপকে নষ্ট করে ফেলবে। তার জন্য আপনাকে সবার প্রথমে একটা ধারালো ব্লেড হোক, একটা কাটার হোক, যে কোনো কিছু দিয়ে নিচের যে ডালগুলি, মেন যে ব্রাঞ্চটি আপনারা আছে সেই ব্রাঞ্চটি বাদ দিয়ে যে সাইড দিয়ে যে ডালগুলি বেরিয়েছে সেই সমস্ত ডালগুলিকে কেটে দেবেন। কেটে দিয়ে একদম মেন যে ডালটি রয়েছে সেই ডালটি মাটি থেকে অন্তত 4 আঙ্গুল উপর পর্যন্ত সমস্ত পাতাগুলিকে ছাড়িয়ে দেবেন। ছাড়িয়ে দেওয়ার পর যা আছে, যত পুরনো পাতা আছে, যত পাতা নষ্ট হয়ে গেছে বৃষ্টির জলে, মাটি উপর দিকে উঠার পরে যে সমস্ত পাতায় টাচ হচ্ছে, সমস্ত পাতাগুলিকে আপনারা ঝরিয়ে দিন। ঝরিয়ে দিয়ে গাছটি একদম পুরো বনসাইয়ের মতো তৈরি করে ফেলুন। করার পরে গাছটির সমস্ত গাছগুলি এই কাজটি করে ফেলবেন। করে ফেলার পরে আপনার প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে আপনারা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন। এখানে আমি অ্যান্টিফাঙ্গাল যেটা স্প্রে করি সেটা কপার অক্সিক্লোরাইড যুক্ত, আমি সেটা টাটা কোম্পানির ব্লাইটক্স ইউজ করি, এটা একটু দাম বেশি, তবে বেশ ভালো কাজ করে। এবারে এই ব্লাইটক্স নেবেন। ব্লাইটক্স নেওয়ার পর আপনারা 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম, এর বেশি যাবেন না, গুলিয়ে নিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে গাছে স্প্রে করুন। এবং এই স্প্রেটা গাছের গোড়া থেকে শুরু করে উপর পর্যন্ত সমস্ত জায়গাটিতে একদম গাছটিকে স্নান করিয়ে দেবেন। এটা স্প্রে করতে হয়। এই স্প্রেটা কিন্তু করতে হবে বৃষ্টি থেমে যাওয়ার পর, এবং যখন দেখবেন বৃষ্টি থেমে গেছে, আগামীকাল দিন ভালো আছে, এমন একটা দিন দেখে আপনার এটাকে ব্যবহার করবেন। বৃষ্টি তো আর 1 মাস ধরে হবে না। এই কাজটি আপনারা যখন করে দেবেন, করে দেওয়ার পর ঠিক তার পরের দিন গিয়ে গাছে কিন্তু আপনারা দেখবেন অনেক প্রচুর পরিমাণে মাকড়ের আক্রমণ করবে এই সময়তে। তখন কিন্তু আপনাকে এই গাছে কিন্তু মাকড়নাশকও ব্যবহার করতে হবে। এখানে কাকা স্প্রে করে দিই এবং সমস্ত গাছগুলিতে এই স্প্রেটা পরপর কন্টিনিউ করে যেতে হবে। তার ফলে কি হবে, গাছগুলো অনেক কিন্তু বেশি টাইম ভালো থাকবে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। মিলিবাগেরও আক্রমণ কিন্তু এই ঘন বৃষ্টিতে ঘটে যায়, পোকামাকড় আক্রমণ ঘটে, শুঁয়োপোকার আক্রমণ ঘটে। তো সমস্ত কিছুর হাত থেকে কিন্তু একসঙ্গে আপনাকে বাঁচানোর জন্য এই প্রত্যেকটা দিন ধাপে ধাপে একটা দুটো করে দিন পরপর কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের পেস্টিসাইডগুলো স্প্রে করে দিতে হবে। তাতে কি হবে, গাছটা খুব ভালো হবে। এবার আসি পিঞ্চিং।
পিঞ্চিং এর বিষয়টা হচ্ছে যখনই দেখবেন আপনার গাছের শেপটা ঠিকঠাক আছে এবং যে ডালটি বেড়ে উঠেছে এটা দুপাতাতেই সবসময় করার চেষ্টা করবেন, তাহলে গাছের শেপ সবগুলোই ভালো থাকবে এবং সেটা আপনারা করে দেবেন। এবার যদি কেউ মনে করেন এখানে সম্পূর্ণ গাছকে ভালো করে ছেটে দিয়ে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করুন, সেটাও আপনারা করে দিতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো এটা করবেন। মাটিতে চন্দ্রমল্লিকা করা কিন্তু এমন কোনো কঠিন কাজ নয়। যে টিপসটি বললাম এই টিপস মেনে যদি আপনি মাটিতে চন্দ্রমল্লিকা করতে পারেন আর এই ঘন বৃষ্টির পর যদি এই কাজগুলি আপনারা করতে পারেন, তাহলে আপনার চন্দ্রমল্লিকা আশা করছি মাটিতে খুব সুন্দরভাবে গ্রোথ করবে। তো এই গাছগুলি এখন আপাতত আমার 6 ইঞ্চি মাপের টবের মধ্যে রয়েছে। তো পরবর্তীতে এদের রিপোর্ট অবশ্যই করব, তখন আপনাদের সেই ভিডিওটাও দিয়ে দেবো। আর যেই গাছগুলি আমরা ঘেঁষে করছি সেই ঘেঁষের ক্ষেত্রেও কিন্তু চন্দ্রমল্লিকা একই সমস্যা তৈরি হবে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কাটতে হবে। আমি মূলত আগেও বলেছিলাম যে ঘেঁষে এবছর আমি যে চন্দ্রমল্লিকাগুলি করছি তার মধ্যে বেশিরভাগ চন্দ্রমল্লিকা আমার পুনে ভ্যারাইটির করার চেষ্টা করছি। সেগুলো একটা আলাদা এক্সপেরিমেন্ট হচ্ছে, সেগুলো কীরকম দাঁড়াচ্ছে সেটা দেখার, এবং এটা আগামীতে অবশ্যই আপনাদেরকে জানাবো কেমন কি হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে যেটা আরেকটি বিষয় রয়েছে, এর মধ্যেও পুনে ভ্যারাইটির মধ্যে বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যে ভ্যারাইটিগুলি একটু লং ভ্যারাইটি, সেটা আমাদের চোখে পড়েছে। তো সেই লং ভ্যারাইটিগুলির মধ্যে লং ভ্যারাইটি ট্রিটমেন্ট হবে এবং দুরকমভাবে কাজ হবে, তার কি কালার হচ্ছে এবং এদের রিপোর্ট কবে হচ্ছে তার সমস্ত বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। তো আজকে এই মাটি চন্দ্রমল্লিকার যে বিষয়গুলি আপনাদের জানিয়ে দেওয়া হলো, এই বিষয়গুলিকে আপনারা মেনে এইভাবে মাটি প্রস্তুত করে আপনারা চারা এখনও বসিয়ে দিন। গাছ লাগানোর সময় এখনও চলছে, অন্তত অক্টোবর মাস পর্যন্ত এই চন্দ্রমল্লিকা গাছ আপনারা লাগাতে পারবেন। তো পরবর্তীতে যারা অনেক বেশি ফুল পেতে চান তারা অনেক আগে লাগাতে হবে, পরবর্তীতে লাগালে একটু কম ফুল পাবেন। তবে এটা নয় যে ফুল পাবেন না। চন্দ্রমল্লিকা গাছ মূলত আপনার পরিচর্যার, আপনার হাতের খেলা এবং আপনি কি পরিমাণ খাবার দেবেন তার উপর নির্ভর করে গাছ খুব সুন্দরভাবে গ্রোথ করে। তো আর কিছু বলার নেই, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।